কেমন আর থাকবে? তোর ভাতিজা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। কে আবির? হ্যাঁ, কবে? কিভাবে? আজকেই কিছুক্ষণ আগে। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে এটা ছেলের জ্ঞান ফিরলে বলতে পারবো, এখনো জ্ঞান ফিরেনি। আমি রওনা দিব এখন? না, ডাক্তার বলেছে তেমন সমস্যা নেই, কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। তাছাড়া কাল পরশু নাগাদ হয়তো বাসায় নিয়ে যেতে পারবো। তুই কাজ শেষ করে আয়। আচ্ছা, তানভীরের কি অবস্থা? ওর অবস্থা আমি বলতে পারবো না। আবিরকে হাসপাতালে এনে কোথায় গিয়েছিল কে জানে, মাত্র আসছে। তোমরা সাবধানে থেকো, আর আমি তানভীরের সাথে কথা বলে নিব। তোমাদের এখন থাকতে হবে না, আমি আর রাকিব ভাইয়া আছি, কোনো সমস্যা হলে জানাবো। মালিয়া খান সঙ্গে সঙ্গেই বলে উঠলেন, আমি যাব না, এখানেই থাকবো। আবিরের জ্ঞান ফিরবে কখন? ডক্টর বলেছে একটু সময় লাগবে, অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। জ্ঞান না ফিরলে আমি বাসায় যাব না। বড় আম্মু প্লিজ এমন করো না, তুমি অসুস্থ, তাছাড়া বড় আব্বুরও পর্যন্ত রেস্ট নেওয়া দরকার। তোমরা বাসায় গিয়ে ঘুমাও, সকালে রান্না করে খাবার নিয়ে এসো। মালিয়া খানের আপত্তি সত্ত্বেও তানভীর হালিমা খানকে চোখের ইশারায় বোঝালো ওনাদের নিয়ে যাওয়ার জন্য। মেঘ মাথা নিচু করে বসে আছে। তানভীর মেঘকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মুরা বাসায় যাচ্ছে, তুমিও বাসায় চলে যা। মেঘ মাথা নিচু করে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। সমস্যা নেই, আমরা আছি, তুই বাসায় যা। আমিও থাকবো। তানভীর শক্ত কণ্ঠে বলল। মেঘ, মেঘের চোখ টলমল করছে, চোখ তুলে তাকালো তানভীরের দিকে, করুণ স্বরে বলল, প্লিজ ভাইয়া, আমি থাকি। তানভীর গম্ভীর কণ্ঠে মেঘকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মেঘ যাবে না মানেই যাবে না। বাধ্য হয়ে তানভীর তানভীরের আম্মু বড় আব্বুকে বুঝিয়ে শুনিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে আসছে। হালিমা খানকে মেঘ নিয়ে যেতে চাইলে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বনু থাকতে চাচ্ছে থাকুক, তাছাড়া তোমরা তো সকলেই আসবে। তুমি বড় আব্বু আর বড় আম্মুর খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে থাকিস আর মেঘকে দেখে রাখিস। আচ্ছা যাও তোমরা। ওরা চলে যেতেই পূর্ণার নাম্বার থেকে তানভীরের ফোনে কল আসছে। তানভীর রিসিভ করতে করতে ভেতরে গেল। বন্যা উতলা হয়ে শুধালো, আবির ভাইয়া কেমন আছেন? আমার ভাইয়ের খবর নেওয়ার কি দরকার, চিন্তা করো না, তোমাদের আশা পূরণ হয়েছে। মানে? ভাইয়া অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে ভর্তি আছে। কি বলছেন এসব? তোমরা তো এটাই চাইছিলে। বন্যা মলিন স্বরে বলল, বিশ্বাস করুন, আমি এমন কিছু চাইনি, ওরা মজা করছিল। আর তানভীর হুঙ্কার দিল, তুমি ওখানে কি করছিলে? তুমি মেঘকে বারণ করতে পারলে না? ও আমার কথা শোনেনি, আমি বারণ। কিসের বেস্ট ফ্রেন্ড তুমি? বারণ করা সত্ত্বেও বনু তোমার কথা অমান্য করে কিভাবে? বন্যা আস্তে করে বলল, মেঘ কোথায়? আছে। ওকে একটু দেয়া যাবে? কি দরকার? কথা যখন মানতেই পারোনি তাহলে আর এত কথা বলতে হবে না। একটু দরকার ছিল। কি দরকার আমায় বলো। মিনহাজ আর তামিমকে ফোনে পাচ্ছি না, ওদের সাথে মেঘের কথা হয়েছে কিনা জানতাম। মিনহাজ আর তামিম যেখানে থাকা সেখানেই আসে, বনুর সাথে কথা হয়নি। শান্তি। মানে কি করছেন ওদের? যা করার তাই করেছি, আগামী 3 দিনে তাদের খোঁজ পাবে না। কি বলছেন? কি এসব? কি করছেন ওদের? ওরা কোথায়? ওদের প্রতি ভীষণ দরদ দেখাচ্ছ। তোমায় যদি 2 দিন বন্ধুত্বের সম্পর্কে প্রতি দরদ উঠলে পড়ে, তাহলে ভাবো ওদের জন্য আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট করেছে, যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক। জন্মের পর 24 বছর যাবৎ ভাইয়ার ছায়ায় আমি বড় হয়েছি। ভাইয়া আমার জীবনে বন্ধুর থেকেও কয়েক গুণ বেশি কিছু। ফার্দার যদি বন্ধুর খোঁজ নিতে আমায় কল করেছো, তাহলে তোমার খবর আছে বলে রাখলাম। তানভীর কল কেটে মেঘের কাছে আসছে। মেঘ তখনও আবিরের পায়ের কাছেই বসেছিল। তানভীর রুমে এসে তপ্ত স্বরে বলল, তুই ভাইয়ার কাছে থাক, আমি আর রাকিব ভাইয়া বাইরে আছে, কোনো ধরনের সমস্যা হলে ডাকিস। আচ্ছা। তানভীর রুমের লাইট অফ করে একটা ডিম লাইট জ্বালিয়ে দিয়ে চলে যেতে নিলে পিছন থেকে তাকিয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে। তানভীর চলে যেতে মেঘ এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হালকা সবুজ রঙের আলোতে আবিরের মুখের পানে তাকিয়ে রইল মেঘ। নিস্তব্ধ পরিবেশে আবিরকে দেখে ভেতরটা ফেটে কান্না আসছে মেঘের। আচমকা আবিরের পাশে বসে আবিরের বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করেছে।
দীর্ঘ সময় ধরে অঝরে কাঁদছে। মেঘের চোখের পানিতে আবিরের বুক ভিজে গেছে। কত সময় ব্যাপী মেঘের গভীর কন্দন চলল তা জানা নেই। শ্বাস ছেড়ে কান্নারত অবস্থায় বলতে শুরু করলো, আমি মিনহাজকে পছন্দ করি না, একটুও করি না। আপনাকে ছাড়া আমি কাউকে পছন্দ করি না। আপনি আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। আবির ভাইকে ছাড়া মেঘ একেবারে নিঃস্ব। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে আমি এভাবে দেখতে চাইনি। আমি শুধু আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলাম, আর কিছুই চাইনি আমি। মিনহাজরা আমায় বুঝিয়েছিল আমি এমন আচরণ করলে আপনি আমায় ভালোবাসি বলবেন, আপনার মনের কথা আমায় জানাবেন। ওদের কথা মেনে আমি আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করছি। আমায় মাফ করে দেন প্লিজ। আমি আর জীবনেও কারোর কথা শুনবো না। আপনি ভালো না বাসলেও আমি কোনোদিন বাড়াবাড়ি করব না। আমি সারা জীবন আপনাকে একতরফা ভালোবাসবো, কোনোদিন কোনো অধিকার দেখাবো না। আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনি অসুস্থ থাকলে আপনার চড়ুইয়ের কি হবে? মেঘ কিছুক্ষণ চুপ থেকে মেঘ আবার বলতে শুরু করলো, ছোটবেলায় আপনি আমায় একটা থাপ্পড় দিয়েছিলেন বলে আমি আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি। আপনি অনেক চেষ্টা করেছেন, তবু আমি বলিনি। আপনি তারপরেও আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসেই গেছেন। দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্যই নিয়ে আসছেন। আপনি বাইক কিনে বাসায় আসার পর প্রথমবার আপনাকে দেখে আমার হৃদয় স্পন্দন থেমে গেছিল। সেদিন আমি প্রথমবারের মতো আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম। তারপর থেকে প্রতি ক্ষণে আপনার প্রতি দুর্বল হতে শুরু করি। দেখতে দেখতে সেই দুর্বলতা কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আপনি আমার কাছাকাছি থাকলে আমার আকাশে রংধনু ওঠে, মনটা প্রজাপতির মতো ঘুরে বেড়ায়। আপনি দূরে চলে গেলেই মনের উঠোনে বৃষ্টি নামে। ক্ষণে ক্ষণে আপনি নিজের অজান্তেই আমায় নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন। আপনি হয়তো জানেনও না, আপনাকে দেখার জন্য প্রতিদিন কত ঘন্টা বেলকুনিতে অপেক্ষা করি, কত রাত নির্ঘুম কাটাই আপনার এক ঝলক হাসি দেখার জন্য। ঘন্টার পর ঘন্টা আপনার অভিমুখে চেয়ে থাকি। আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসেই কিভাবে যেন প্রণয়ের রূপ নিয়েছে। এখন রাগ করলেও সেই রাগ বেশি সময় স্থির হয় না। আপনার একটু যত্নেই সব ভুলে যাই, কিন্তু সব ভুলে গেলেও আপনার আশেপাশে কোনো মেয়ের ছায়া আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। মালা আপু এমপির মেয়ের আচরণে আমায় যতটা রাগিয়েছিল তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত, একটা বাচ্চা আছে। তখন 2 রাত আমি শুধু কেঁদেই ছিলাম। অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়ে মিনহাজদের তালে তাল মিলিয়েছিলাম। আপনার অধিকার বোধ আমায় বরাবরই আকৃষ্ট করে, তবে আজ কেন অধিকার দেখাননি? আমি আপনার কথায় হ্যাঁ বলেছিলাম যাতে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। আপনি তখন আমায় 2টো থাপ্পড় দিয়ে কেন কিছু বললেন না? কেন আপনি নিশ্চুপ থেকে নিজের ক্ষতি করেছেন? মেঘের কান্নায় ধীরে ধীরে কমে এসেছে, তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবির বুকে মাথা রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আজকের পর আর কোনোদিন কোনো প্রকার বাড়াবাড়ি করব না। আপনি যেভাবে চান আমি সেইভাবেই চলবো। আপনার ভালোবাসা আদায় করতে আর উঠে পড়ে লাগবো না। আপনি ভালোবাসলেও আমি আপনার, আপনি ভালো না বাসলেও আমি আপনার। তবুও প্লিজ সুস্থ হয়ে উঠুন। রাত গভীর পর্যন্ত মেঘ আবল তাবল বলে গেছে আর আবিরকে ডেকেছে। ধীরে ধীরে মেঘ শান্ত হয়ে গেছে। ক্লান্তিতে আবির বুকে মাথা রেখে ধোয়াতে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পর ঘুমের মধ্যে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সহসা পিটপিট করে চোখ মেলল আবির। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে। প্রেয়সীর আবেগ জড়িত অনুদ্বিগ্ন অনুভূতি শুনতে ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিল। আবির চোখ নামিয়ে তাকালো মেঘের ক্রোধিত মুখের পানে। মৃদু আলোতে আবিরের প্রেয়সীকে দেখলো খানিকক্ষণ। সহসা চোখ বন্ধ করে লম্বা শ্বাস ছাড়ল। এটা প্রথমবার নয়, মেঘ আবিরের জন্য প্রথমবার যখন কেঁদেছিল। তারপর 1 সপ্তাহ গলা দিয়ে কথা বের হয়নি মেঘের। তখন মেঘের বয়স 5 কি 6 আর আবিরের বয়স 12 কি 13 চলে। আবির তখন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। টানা 15 দিনের উপরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। অবুঝ মেঘের জীবনে আবির তখন একমাত্র খেলার সঙ্গী ছিল। আবির আর তানভীরের বয়সের পার্থক্য 2 বছর হয়। তানভীরের স্মৃতি আবিরের মাথায় ছিল না। তবে মেঘ জন্মের সময় আবির 7-8 বছরের ছিল বিধায় মোটামুটি বুঝত।
প্রথম বোন হয়। মেঘকে সর্বোচ্চ আদরে রেখেছে আবির। মেঘের আদো আদো কণ্ঠের ডাক এড়িয়ে খেলতে যাওয়া সাধ্য ছিল না আবিরের। সারাক্ষণ বাড়িতে মেঘের সঙ্গে খেলতো। মেঘ ঘুমালে খেলতে বের হতো। 7-8 বছর বয়সের ছেলের চোখে মেঘ তখন বোন মানে বোনই ছিল। মেঘকে বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখেনি আবির। ধীরে ধীরে আবির মেঘ বড় হতে শুরু করেছে। আবিরের যত্নে মেঘ তখন থেকেই আবিরের প্রতি উন্মাদ ছিল। শিশুদের যারা বেশি আদর করে তারা তাদের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হঠাৎ আবিরের অসুস্থতা ছোট্ট মেঘের মনেও গভীর আঘাত দিয়েছিল। আবির হাসপাতালে থাকাকালীন মেঘকে কেউ নিয়ে যায়নি। 15 দিন পর আবিরের শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তার চিকিৎসা চালাতেও হিমশিম খাচ্ছিল। আবির কোনো কিছুতেই রেসপন্স করছিল না। হার্টবিট একেবারে কমে গেছিল। কোনো কারণে বেনে প্রেশার পড়েছিল। মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে আসছিল। ডাক্তার সঠিক রোগ ধরতে পারছিল না। কেন কোনো চিকিৎসা চলছিল না। নিরুপায় হয়ে ডাক্তার বাড়িতে জানিয়েছিল, আবির যদি নিজ থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনে বাড়ির সবাই হাসপাতালে হাজির হয়েছিল। সেদিন প্রথমবারের মতো মেঘ আবিরের উপর হয়ে পড়ে কেঁদেছিল। কাঁদতে কাঁদতে মেঘ বলছিল, ভাইয়া ওঠো, আমার সাথে খেলবে না? মালিয়া খান কেঁদে বলেছিলেন, তোর ভাই হয়তো আর কোনোদিন তোর সাথে খেলতে পারবে না। ছোট্ট মেঘ তখনই হুঙ্কা দিয়ে উঠেছিল। চুপ করো, ভাইয়ার কিচ্ছু হবে না। আবিরকে শক্ত করে জাপটে ধরে আর্তনাদ করে বলেছি, তোমার কিছু হলে আমার কি হবে? তুমি মরে গেলে কিন্তু আমিও মরে যাব। তুমি মরে গেলে কিন্তু আমিও মরে যাব। ভাইয়া ওঠো, কথা বলো আমার সাথে। সবাই টেনও মেঘকে আবিরের বুকের উপর থেকে ওঠাতে পারেনি। মেঘ কাঁদতে কাঁদতে একটা কথাই বারবার বলছিল, তুমি মরলে আমায় নিয়ে মরবা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমিও মরে যাব। মেঘের নিরন্তর কান্নায় হঠাৎ আবিরের জ্ঞান ফিরে। দীর্ঘশ্বাস ছেড়ে পিটপিট করে তাকাতেই এক একে চোখে পরে বাবা মা, চাচু, মামুনি কান্নারত মুখমণ্ডল। সেই সাথে অনুভব করে পিছের দুহাতের স্পর্শ। আবিরে জ্ঞান ফেরাই সবাই যখন আবিরকে ডাকছিল, মেঘও দুহাতে আবিরের দুগালে আলতোভাবে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, ভাইয়া কথা বলো, ওরা বলছে তুমি নাকি মরে যাবে। তুমি একবার বলো তোমার কিচ্ছু হবে না। আবিরের কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও মেঘের কান্না দেখে মেঘের হাতে স্পর্শ করে অনেক কষ্টে বলেছিল, আমার কিছু হবে না। আলী আহমেদ খান দ্রুত গিয়ে ডাক্তার নিয়ে আসছিলেন। ডাক্তার আবার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। আবিরের হার্টবিট আগের তুলনায় বেড়েছে দেখে ডাক্তার পুনরায় চিকিৎসা শুরু করেছেন। সেই থেকে আরও প্রায় 7 দিন আবির হাসপাতালে ভর্তি ছিল। মেঘ একবারের জন্য বাসায় যায়নি। সারাক্ষণ আবিরের মাথার কাছে বসে থাকতো। মেঘ ঘুমালে বাসায় নিয়ে যাবে বলে আবিরকে জড়িয়ে ধরেই ঘুমাতো। 7 দিন পর আবিরকে বাসায় নিয়ে আসছে। আবির আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। বাসায় আসার পরও মেঘের আহ্লাদের কমতি ছিল না। সারাক্ষণ আবিরকে দেখতো, আবির খেয়েছে কিনা, ওষুধ খেয়েছে কিনা, ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, সব নজর রাখাই যেন মেঘের একমাত্র দায়িত্ব ছিল। 12-13 বছর বয়সের কিশোরের মনে হঠাৎ করে মেঘের প্রতি অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করলো। জন্মের পর থেকে 6-7 বছর বয়স পর্যন্ত যাকে বোনের নজরে দেখে এসেছে, হুট করে তার প্রতি ভিন্ন এক টান অনুভব করতে শুরু করলো। মেঘের আহ্লাদি কণ্ঠে বলা প্রতিটা কথা আবিরের হৃদয় ছুঁয়ে যেত। কিছুদিন পর আবির মোটামুটি সুস্থ হওয়ার পর একদিন সোফায় বসে টিভি দেখছিল। তখন মেঘ ছুটে এসে আবিরের পাশে বসতে বসতে বলেছিল, ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়েছো কেন? কেন? আম্মুরা বলছে তুমি শুধু আমার জন্য সুস্থ হয়েছো। আমি কান্না করছিলাম বলেই আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন, বুঝলা? আবির মলিন হেসে বলেছিল, এখন আমার কি করতে হবে? তুমি সব সময় আমার সাথে খেলবা, আমায় নিয়ে যাবে, আমাকে অনেক আদর করবা, আর কখনো আমায় ছেড়ে যেতে পারবা না। আবির সেদিন মেঘের হাতে হাত রেখে গুরুতরভাবে বলেছিল, আজ এই মুহূর্তে আবির মেঘকে কথা দিচ্ছে, আবির কোনোদিন তার মেঘকে ছাড়বে না। যাই হয়ে যাক না কেন, আবিরের প্রাণ মেঘেতেই সীমাবদ্ধ থাকবে। মেঘ বলেছিল, মনে থাকে যেন। আবির হেসে বলেছিল,
তুই ভুলে গেলেও আমি কখনো ভুলবো না। সেদিন থেকে আবির মন মেঘেতে আটকে গেছে। আবির মেঘের টানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিল। মেঘের আহ্লাদি আবদার আবিরকে মেঘের প্রতি সিরিয়াস করেছিল। ধীরে ধীরে আবির বড় হতে শুরু করেছে। সেই সাথে মেঘের সাথে দূরত্ব বেড়েছে। মেঘও তার ছোটবেলার স্মৃতি ভুলতে শুরু করেছে। এত বছর পর আবিরের মেঘ দ্বিতীয়বারের মতো আবিরের অসুস্থতায় এভাবে কাটছে। আবির গভীর ভাবনা শেষে চোখ মেলে তাকিয়ে আছে মেঘের অভিমুখে। মেঘ গভীর ঘুমে বিভোর হয়ে আছে। চোখের পানি এখনো গাল গড়িয়ে পড়ছে। আবির বাম হাতে মেঘের গাল মুছে আলতো হাতে চুলগুলো ঠিক করে দিল। বাকি রাত আবিরের নির্ঘুম কেটেছে। আবিরের বুকে শুয়ে আছে আবিরের কাদম্বিনী। আবির অপলক দৃষ্টিতে ক্ষুদ্র আলোতে তার কাদম্বিনীকে দেখে রাত কাটিয়ে দিয়েছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। এমন সময় আবির ঘুমিয়েছে। তার ঘণ্টাখানেক পর আচমকা মেঘের ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করে আবির ভাইয়ের প্রশস্ত বুকে। চোখ তুলে তাকাই আবিরের মুখের পানে। আবিরকে ঘুমন্ত অবস্থা দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠতে নিলে পিঠে ভারী কিছু অনুভব করে। ঘুমের মধ্যে চুলে খোপা খুলে এলোমেলো হয়ে গেছিল। চুলের কারণে কিছু বুঝতে পারছে না। ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকাতে খেয়াল করলো আবির বাম হাতে মেঘের পিঠ বরাবর শক্ত করে ধরে রেখেছে, যাতে ঘুমের মধ্যে মেঘ পড়ে না যায়। মেঘ বিপুল চোখে আবিরের হাতের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তে মেঘের ঠোঁটে হাসি ফুটল। যাকে ঘিরে মেঘ লক্ষাধিক স্বপ্নের পাহাড় বুনেছে, সেই আবির ভাইয়ের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়েছে। এটা ভেবে মেঘের দু চোখ আনন্দে ছলছল করছে। বুকের ভেতর অজানা অনুভূতি জেগে উঠছে। আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘের মন অধিকতর পুলকিত হচ্ছে। মেঘ আর চোখে নিকট দৃষ্টিতে আবিরের সুষুপ্ত দৃষ্টিতাই কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ সরানো বা পলক ফেলার কথা বেমালুম ভুলে গেল। অজান্তেই কাদম্বিনীর ঠোঁটে লেগে আছে ললিত হাসি। মেঘের স্বাভাবিক চেহারা মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আবিরের অভিমুখে চেয়ে থাকার শক্তি হারিয়ে ফেলছে। দুর্ভেদ্য আবেশে মেঘের চোখ টানছে। মনের বিরুদ্ধে নিজেকে অক্লিষ্ট রাখার নিরবধি চেষ্টা চালাচ্ছে। আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে। মনে কোণে একটা গাঢ় প্রশ্ন উদ্যত হলো। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো, আবির ভাইয়ের জ্ঞান কখন ফিরেছে? আর উনি কি সজ্ঞানে আমায় ধরেছেন নাকি ঘুমের ঘোরে? মেঘ শুকনো ঢোক গিলল। হুড়হুড় করে বুক কাঁপছে, সাথে লজ্জায় রাঙ্গা হয়ে আছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারা। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। মেঘের হৃৎপিণ্ডের কম্পনে আবির যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে। তাই মেঘ ঘুরে কাপা কাপা হাতে আবিরের হাতটা সরিয়ে কোনো রকমে উঠল। চুল ঠিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথায় ওড়না দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতে ফোন নেই কোনো ঘড়ি। কত বেলা হয়েছে তা বোঝার উপায়ও নেই। মেঘের দরজা খোলার শব্দে তানভীর হকচকিয়ে উঠল। এসে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়ার জ্ঞান ফিরেছে। মেঘ শান্ত স্বরে বলল, মনে হয় ফিরেছে, এখন ঘুমোচ্ছেন। ভাই বোনের কথোপকথন শুনে রাকিবের ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, আবির উঠেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। মেঘ সাইড হয়ে দাঁড়াতেই রাকিব আর তানভীর রুমে ঢুকলো। ওদের হালকা পাতলা কথাতে আবিরের ঘুম ভেঙে গেছে। আবির চোখ পিটপিট করে একে একে তানভীর, রাকিব আর মেঘের দিকে তাকালো। সম্পূর্ণ রুমে একবার চোখ বুলিয়ে আবির পুনরায় তানভীর আর রাকিবের দিকে তাকিয়েছে। রাকিব ভুরু কুঁচকে গম্ভীর মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এক মুহূর্ত চেয়ে থেকে অকমরসাৎ মলিন হাসল। আবিরের হাসি দেখে রাকিবের মেজাজ গরম হচ্ছে। ফোঁস করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, তুমি একটু বাইরে যাও তো। সরু নেত্রে রাকিবকে দেখে সাথে সাথে তানভীরের দিকে তাকালো। তানভীর চোখ দিয়ে ইশারা করতে মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। রাকিব রাগী স্বরেই বলল, তানভীর, দরজাটা বন্ধ কর। রাকিবের কথা মতো তানভীর তাই করলো। রাকিব আশেপাশে তাকিয়ে হঠাৎই এগিয়ে গিয়ে রুমের এক কর্নার থেকে একটা পাইপ মাথায় উপর তুলে দ্রুত আসতে নিলে আবির চেঁচিয়ে ওঠে,
এই তানভীর রাকিবের দিকে তাকিয়ে সহসা ছুটিকে পেট বরাবর শক্ত করে ধরে বলল। কি করছো তুমি? রাকিব রাগান্বিত কণ্ঠে বলল। ও যে হাত পা ঠিক আছে ওটাও ভেঙে ফেলবো। মরার যখন এতই শখ তাহলে ভালো করে মারি। তানভীর ধীর কণ্ঠে রাকিবকে বলল। থাক, বাদ দাও, এমনিতেই ভাইয়ার অবস্থা খারাপ। রাকিব পাইপ হাতে নিয়ে আবিরের কাছে আসতে আসতে রাগী কটমট করে বলল। তোরা ফাটা মাথা আরও ফাটিয়ে দিবি। আবিরের ঠোঁটে এখনো হাসি লেগে আছে। আবির মৃদু স্বরে বলল। তোর ইচ্ছে হলে দে ফাটিয়ে। রাকিব গম্ভীর মুখ করে বলল। আবির, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুই কিভাবে পারলি এমন কাজ করতে? আবির ভুরু গটিয়ে মুখ ফুলিয়ে বলল। আমি ইচ্ছে করে করছি নাকি? রাকিব পুনরায় বলল। মেয়ে কি বলেছে না বলেছে, তুই এতে চটে গিয়ে মরতে গেলি? তুই কি ভাবছিলি মরে গেলে সব কিছু সমাধান হয়ে যাবে? আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতি না? মেঘ বললেই হলো। প্রয়োজনে মেয়েকে বিয়ের আসর থেকে উঠিয়ে এনে হলেও তোর সাথে বিয়ে দিব। আর কোনো ছেলেকে সামান্য পছন্দ করতে বলাতে তুই এমন কাণ্ড করে বসলি। মেঘের মনে যত যেই থাকুক সবগুলো মেরে সেখানে তোর বসতি স্থাপন না করলে আমিও রাকিব না। আবির মুচকি হেসে বলল। আমার মেঘ আমার ছিল, আমার আছে, আর আমৃত্যু আমারই থাকবে। ও কোনো ছেলেকে পছন্দ করা তো দূর, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে না। ওর মন মস্তিষ্ক জুড়ে এই আবির ব্যতীত অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই। আর কোনোদিন কেউ আমার কাদম্বিনীর প্রিয় পুরুষ হতে পারবেও না, এই কনফিডেন্স আমার আছে। তাহলে মিনাজে থেকে ফুল নিল যে? ফুল নিতে দেখছিস? না, কিন্তু ছবি যা দেখছিস সবগুলোতে মিনহাজ ওকে ফুল অফার করছে, কিন্তু আমার মেঘ সেই ফুল ছুঁয়েও দেখেনি। তারপরেও ওই ছেলে সাহস কীভাবে হলো এভাবে মেঘকে ফুল দেওয়ার? এটা ওদের প্ল্যান ছিল। ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্ল্যান করেছিল যাতে সেটা আমার চোখে পড়ে, কিন্তু আমি ওখানে চলে যাওয়াতে ওরা থতমত খেয়ে ফেলছে। তুই এসব কীভাবে জানিস? মেঘ বলেছে? আমি আগে থেকেই সব জানি, তাছাড়া মেঘও কিছুটা বলছে। আর তুই যে আগে থেকে সব জানতিস তাহলে অ্যাক্সিডেন্ট করতে গিয়েছিলি কেন? আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমি মেঘকে বেশি কিছুই বলতাম না, বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম। কিন্তু ওই ছেলের এক্সট্রা কেয়ার দেখে সঙ্গে সঙ্গে পায়ের রক্ত মাথায় উঠে গেছিল। না বুঝেই হুট করে প্রশ্ন করে বসি, মেঘ সেই ছেলেকে পছন্দ করে কিনা। আমার 100%-এর জায়গায় 1000% কনফিডেন্স ছিল মেঘ না বলবে। অন্তত আমার চোখের দিকে তাকিয়ে ও কোনো দিন মিথ্যা বলতে পারবে না। কিন্তু ও যখন আমার চোখে চোখ রেখে হ্যাঁ বলল, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আকাশটা বোধহয় আমার মাথায় ভেঙে পড়েছে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। আমি আগে থেকেই জানি এসব কিছু ওদের প্ল্যান। ওরা আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে, কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যখন বুঝতে পেরেছি এখানে থাকাটা রিস্ক, তখনই আমি সেখান থেকে চলে গেছি। একটু শান্তভাবে থাকলে মাথাটা ঠিক হয়ে যেত, তাহলে এইভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না। আরে বাবা, আমি ইচ্ছেকৃত অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেখানে জানি ও আমার, সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া কিছুই না। তো করলি কিভাবে? ফাঁকা রাস্তা, মন খারাপ, তাই আমি মোটামুটি ভালো স্পিডেই বাইক চালাচ্ছিলাম। প্রায় জনমানব শূন্য এক জায়গায় হুট করে এক পাগল বাইকের সামনে চলে আসছে। পাগলের অবস্থা তো জানিসই, রাস্তার মাঝখানে এদিক সেদিক ছুটাছুটি করছে। যখন বুঝতে পারছি পাশ কেটে যাওয়া কষ্টকর হবে, ততক্ষণে প্রায় কাছাকাছি চলে গেছি। পাগলের আলামত দেখতে দেখতে স্পিড ব্রেকার খেয়ালই করিনি। আচমকা ব্রেক করাতে স্পিড ব্রেকারে ধাক্কা লাগছে। এমনিতেই মাথা ভর্তি দুশ্চিন্তা, ধাক্কা খাওয়ায় বাইক কন্ট্রোল করার কথা ভুলেই গেছিলাম। এরপর কি হয়েছে জানি না। তানভীর তপ্ত স্বরে বলল। কাল বেশি কিছু বলেনি, আজকে তোমায় খবরই আসে। আবির মলিন হেসে হঠাৎই সূক্ষ্ম নেত্রে তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করল। তুই ওদের কিছু করিসনি তো? রাকিব হেসে বলল। বেশি কিছু করিনি, জাস্ট 2 দফায় হালকার উপর ঝাপসা আপ্যায়ন করেছে আর কি। আবির সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে পুনরায় শুধালো। রাকিব যা বলছে সত্যি? কি করছিস তুই? তানভীর চোখ নামিয়ে মৃদু স্বরে বলল। যা করার তাই করেছে, তোমায় তাদের নিয়ে ভাবতে হবে না। এখন কোথায় আছে? আছে কেন, এক জায়গায়। আপনার সামনে মেরেছিস?
হ্যাঁ, তোরে আমি কি বুঝাইলাম তানভীর, আর তুই এটা কি করলি? আমি এত মেপে চলতে পারবো না ভাইয়া। এটা পাবলিক প্লেস না হলে আর রাকিব ভাইয়া আমি না আটকালে গতকাল এখানে ওই ছেলেকে খুন করতাম। আবির শান্ত স্বরে বলল। যুদ্ধ হয় সমানে সমানে, ওরা যতই লাফালাফি করুক না কেন, তোর আমার কাছে ওরা এখনো অনেক ছোট। তানভীর ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল। ছোট হয়ে বড়দের মতো আচরণ করছে, তাই আমিও আমার রূপ দেখিয়েছি। তোর আচরণে বন্যার তোর প্রতি বিদ্বেষ না চলে আসে? আসলে আসুক, আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সব কিছু গুরুত্বহীন। সে যদি এতটাই ম্যাচিউরড হয় তাহলে আশা করি অবশ্যই বুঝবে। আবির টুকিটাকি কথা বলে হঠাৎই গুরুতর কণ্ঠে বলল। আমার জানটা বাহিরে একা আছে। তানভীর দেখতো আমার ময়না পাখিটা কি করছে। রাকিব মৃদু হেসে বলল। এত পিরিত দেখাতে হবে না। তোর বাসর করার ইচ্ছা ছিল আমাদের জানাতি, সম্পূর্ণ অফিস সাজিয়ে প্রকাণ্ড আয়োজন করে তোদের বাসরের ব্যবস্থা করতাম। আবিরের চোখ উজ্জ্বলতায় ঝলমল করছে, মুখে লাজুক হাসি। তানভীর নিঃশব্দে হেসে পা বাড়াতেই রাকিব সহসা উত্তেজিত কণ্ঠে শুধালো। বাই দ্য ওয়ে, বাসর রাত কেমন কাটলো আবির? আবির ঠোঁটের কোণে হাসি রেখে উদাসীন কণ্ঠে বলল। ফুলের সুবাস ছাড়া বাসরাতের সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল। ফুল দিয়ে সাজাতে পারলি না? রাকিব আবারও চেঁচিয়ে উঠল। বাস করে বাসটা আন কেউ। তানভীর মেঘকে ডেকে নিয়ে আসছে। মেঘ নাকের ডগা পর্যন্ত ওড়না টেনে রেখেছে। মেঘ রুমে আসতেই আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কিন্তু মেঘের দৃষ্টি নিচের দিকে। ঘুরে এসে কোনো রকমে আবিরের পায়ের কাছে মাথা নিচু করে বসল। তানভীর আর রাকিব নাস্তা আনতে বেরিয়ে গেছে। রুমে শুধু আবির আর মেঘ। আবির এক দৃষ্টিতে মেঘকে দেখছে। পাতলা ওড়নার আড়ালে মেঘের কণ্ঠ অভিমুখে আবির নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ রুমে আলী আহমেদ খান আর মালিয়া খান এবং হালিমা খান ঢুকলেন। আলী আহমদ খান রাগী স্বরে বললেন। জ্ঞান ফিরেছে তাহলে? আবির খানিক হাসলো, আর কিছুই বলল না। আলী আহমদ খান গুরুতর কণ্ঠে শুধালেন। তুমি কি ঠিক করেই নিয়েছ তোমার আম্মু আর আমাকে শান্তিতে থাকতে দিবে না? আবির কণ্ঠ খাদে নামি শান্ত স্বরে বিড়বিড় করে বলল। আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুড়িয়ে ছারখার করে দিব। আলী আহমদ খান ভারী কণ্ঠে শুধালেন। তানভীর কোথায়? নাস্তা আনতে গেছে। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন। তোমাদের মতো বয়সে বিজনেস করে একা হাতে সংসার সামলেছি, আর তোমরা আজকে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছো। দুদিন পর তানভীর অ্যাক্সিডেন্ট করবে। এই বয়সে এসেও তোমাদের জন্য টেনশন করতে হবে নাকি? আবির মৃদু হেসে ভারী কণ্ঠে বলল। এই তানভীর, তুই কিন্তু কোনোভাবেই অ্যাক্সিডেন্ট করিস না। তানভীর আচ্ছা বলতেই আলী আহমদ খান পেছন ফিরে তাকালেন। তানভীর রুটি কলা আরও অন্যান্য খাবার নিয়ে আসছে। মালিয়া খান শীতল কণ্ঠে আবিরকে বললেন। সাবধানে গাড়ি চালাতে পারিস না? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন। খাবার নিয়ে আসছি, আগে খাবার খেয়ে নে। মেঘ নীরব দর্শকের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মালিয়া খান আবিরের হাত মুখ ধুইয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে গেছেন। ডাক্তার চলে যাওয়ার পর মালিয়া খান নিজের হাতে আবিরকে খাইয়ে দিতে লাগলেন। তানভীর রাকিবও খাচ্ছে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন। মেঘ, তুই খাবি না? খিদা নেই, পরে খাবো। আবির তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিতে তানভীর বসা থেকে উঠে এসে স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল। হ্যাঁ কর। মেঘ বলে। খাবো না আমি। হ্যাঁ করতে বলছি। মেঘ মাথা তুলে অল্প করে হা করল। তানভীর মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে জান্নাত আর আবিরের ফুপ্পি রুমে ঢুকলো। ওনাদের দেখে সবাই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমেদ খান বোনের দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বলেন। তুই এখানে? তোদেরকে খবর দিয়েছে? জান্নাত ধীর কণ্ঠে বলল। আসসালামু আলাইকুম। আমার ভাইয়া আমাদের খবর দিয়েছেন। মাহমুদা খান কোনো কথা বলেন না। ভেতরে এসে আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলেন। এখন শরীর কেমন? আবির আর চোখে মেঘের দিকে তাকালো। সহসা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল। আলহামদুলিল্লাহ, ভালো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন। তোমার ভাইকে? জান্নাত রাকিবের দিকে তাকিয়ে অল্প হেসে বলল। রাকিব ভাইয়া।
মালিয়া খান বিস্মিত সমেত একবার রাকিবকে দেখল, আবার জান্নাতকে। হুবহু চেহারার মিল না থাকলেও দুজনের চোখ দেখতে একই রকম। মালিয়া খান কণ্ঠ ভারী করে প্রশ্ন করলেন,